জাতীয় নির্বাচন ঘিরে আবারও আলোচনায় পিয়ার বা আনুপাতিক হারের নির্বাচনের যে বিষয়টি ৫ আগস্ট পরবর্তী সময়ে নির্বাচনী সংস্কার নিয়ে দফায় দফায় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক হচ্ছে, আমরা দেখছি যে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা একমত হচ্ছেন এবং বেশ কিছু জায়গায় তাদের মধ্যে মতানৈক্য রয়েছে। সেটিরই একটি হচ্ছে পিয়ার বা আনুপাতিক হারের যে নির্বাচনের কথা বলা হচ্ছে, এইটি আরো জোরালো আকার ধারণ করেছে, আরো বেশি আলোচনার জায়গা তৈরি হয়েছে। 2 দিন আগে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা মহাসমাবেশ করেছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে তারা আসলে পিয়ার পদ্ধতির পক্ষে হুঁশিয়ারি ঘোষণা কিন্তু দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এবং যারা পিয়ার পদ্ধতিকে সমর্থন করেন বিশেষ করে তারা সেখানে উপস্থিত ছিলেন। জামায়াত ইসলামী বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত থেকে পিয়ার পদ্ধতির পক্ষে তাদের যেই হুঁশিয়ারি ঘোষণা সেটি কিন্তু দিয়েছেন। স্বাভাবিকভাবেই জনমনে একটি প্রশ্নের জায়গা তৈরি হয়েছে যে পিয়ার পদ্ধতি কি এবং এটি আসলে বাংলাদেশের মানুষের স্বার্থে কিংবা এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হলে সেটি কতটা জনবান্ধব হবে, কতটা মানুষের জন্য কল্যাণকামী বার্তা পৌঁছে দেবে, এই যখন অবস্থা তখন আজকে আমরা আমাদের আলোচনার মধ্যে পিয়ার পদ্ধতি বা আনুপাতিক হারের যে নির্বাচনের বিষয়টি সেটি অনেকটাই আপনাদেরকে খোলাসা করার চেষ্টা করব। বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থাটা চালু রয়েছে সেখানে কোনো আসনে যদি কেউ যদি নির্বাচন করেন সেখানে সেই ব্যক্তি ওই আসন থেকে বিজয়ী লাভ করেন এবং মোট যে ভোট সেটি কিন্তু কাউন্ট হয় না, সেটি কিন্তু গণনার মধ্যে অর্থাৎ কেউ যদি আমি যদি একটা উদাহরণটা নিই, যেখানে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যে একটি আসনে যদি 85% ভোট যদি কাস্টিং হয়, সেখানে 4 জন প্রতিদ্বন্দ্বী যদি থাকেন সেক্ষেত্রে 3 জন যদি সমান 60% ভোট পায় এবং বাকি একজন যদি 25% ভোট পেয়ে নির্বাচিত হয়, সেখানে বড় একটা অংশ অর্থাৎ 60% ভোট কিন্তু সেখানে বিফলে গিয়েছে। অর্থাৎ 25% ভোট পেয়েও কিন্তু বর্তমান যেই নির্বাচনী ব্যবস্থা সেখানে কিন্তু তিনি প্রতিনিধিত্ব করতে পারবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই যে পিয়ার পদ্ধতিতে তারা বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পদ্ধতির ফলে গণতন্ত্র চর্চা অনেকটা ব্যাহত হচ্ছে, অর্থাৎ সব মানুষের ভোটের যে মূল্যায়ন সেটা অনেকটাই ব্যাহত হচ্ছে, এরকমটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন। এবং পিয়ার পদ্ধতির প্রবর্তন যদি আমি একটু জানা যায়, এটি কিন্তু সর্বপ্রথম বেলজিয়ামে চালু হয়েছিল, সেটি 1899 সালে এবং বর্তমান বিশ্বে যেই 170টি গণতান্ত্রিক দেশ রয়েছে সেগুলোর মধ্যে 54% দেশে অর্থাৎ মোট 91টি দেশের মধ্যে কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন কিন্তু রয়েছে। এই যে পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলা হয়েছে, এর কিন্তু সুবিধাও রয়েছে অসুবিধাও রয়েছে। আমরা দেখছি যে এখানে উন্নত যে দেশগুলো রয়েছে অর্থাৎ ওইসিডির যে দেশগুলো রয়েছে 36টি দেশের মধ্যে 25টি দেশে কিন্তু পিয়ার পদ্ধতি বা আনুপাতিক হারে যে নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। পিয়ার পদ্ধতির ধরন কিন্তু রয়েছে অনেকগুলো এবং সেটি যদি আমি আপনাদেরকে একটু জানাই যে মুক্ত তালিকা পদ্ধতি, যেখানে দলগুলো ভোটের ভিত্তিতে তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে আসন পায় এবং আরেকটি পদ্ধতি হচ্ছে বদ্ধ তালিকা পদ্ধতি, যেখানে দল ঠিক করে দেয় কে হবেন সংসদ সদস্য, এবং আরেকটি হচ্ছে মিশ্র পদ্ধতি, যেখানে কিছু আসনে প্রতীক ভিত্তিক কিছু আসনে পিয়ার পদ্ধতি নির্বাচন হয় এবং এভাবে কিন্তু পিয়ার পদ্ধতির যে নির্বাচন বিভিন্ন আসনে অর্থাৎ 3টি পদ্ধতির কথা এখানে আমরা বলেছি যে বদ্ধ তালিকা পদ্ধতি, মিশ্র পদ্ধতি এবং আরেকটি মুক্ত তালিকা পদ্ধতি। এই 3টি পদ্ধতিতে কিন্তু পিয়ার পদ্ধতির যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হয় এবং এখানে আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনে যে মহাসমাবেশ হয়েছে তার পরবর্তী সময়ে এখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা হুঁশিয়ারি ঘোষণা দেওয়ার পর তারা এখানে উপস্থিত ছিলেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি যেটি বলছেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া আগামীর যে ত্রয়োদশ
সংসদ নির্বাচন এটিতে তারা কোনোভাবেই অংশগ্রহণ করবেন না, এরকম একটি হুঁশিয়ারি ঘোষণা কিন্তু জামাতের পক্ষ থেকে এসেছে। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সেখানে ছিলেন, তিনিও বলছেন যে দুই একটি মানুষের কথায় সংস্কার বা ঐক্যমত কমিশনের এই যে পিআর পদ্ধতিতে বিশাল সংখ্যক অর্থাৎ অধিকাংশ দলগুলো যেখানে মতামত দিচ্ছে, তারা বলছেন যে এই যে তাদের মতামতকে যেন গুরুত্ব সহকারে ঐক্যমত কমিশন যেন নেয় এবং আগামীতেও তারাও বলছেন যে পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া তারা নির্বাচনে যাবেন না, এরকম হুঁশিয়ারি ঘোষণাও কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেখানে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু ছিলেন এবং এনসিপির নেতাকর্মীরা ছিলেন, তারা একই সুরে তারা বলছেন যে আগামীর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেখানে পিআর পদ্ধতিতে এই নির্বাচন দিতে হবে, এরকম ঘোষণা কিন্তু তাদের পক্ষ থেকে এসেছে। পরপরই আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে এর প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের যিনি রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি যেটি বলছেন যে এটি আলোচনা হতে পারে এবং এই যে পিআর পদ্ধতিতে নির্বাচন এটি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে সেটি কতটা বাস্তবায়নযোগ্য, আদতে বাংলাদেশে সেটি বাস্তবায়ন করা সম্ভব কিনা, এরকম প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন এবং বলছেন যে এটি নির্বাচনকে বানচাল করে দেওয়ার, অর্থাৎ আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটিকে যেন আরো কিভাবে পেছানো যায় এটির একটি ষড়যন্ত্র হিসেবে তিনি দেখছেন। এবং বিএনপির মঈন খান সহ এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ তারা কিন্তু একই সুরে কথা বলছেন। তারা বলছেন যে নির্বাচনকে পেছানোর একটি মাধ্যম হিসেবে এই যে এটিকে কিন্তু যে বিএনপির অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু সেভাবেই কিন্তু এগোচ্ছেন, এরকম ঘোষণা কিন্তু বিএনপির পক্ষ থেকে এসেছে। আমি একটু জানিয়ে রাখি যে পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু নানা ধরনের প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। তারা বলছেন যে সেখানে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা আসলে কিভাবে সেখানে নির্বাচন করবেন বা তাদের ক্ষেত্রে বিবেচনাটা কিভাবে নেওয়া হবে। এখানে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা আসলে যেটি বলছেন যে পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থীরা যদি অংশগ্রহণ করেন সেক্ষেত্রে তাদের আলাদা প্ল্যাটফর্ম, স্বতন্ত্র প্ল্যাটফর্ম তারা কিন্তু চাইলে গঠন করতে পারেন এবং তারা বলছেন যে একাধিক স্বতন্ত্র প্রার্থী চাইলে যৌথভাবে একটি নির্দলীয় মঞ্চ তৈরি করেও কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তবে এই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে একটু সমস্যার কথা যদি আমি একটু বলি যে সেখানে পিআর পদ্ধতিতে ন্যূনতম ভোটের হার অর্থাৎ কোনো আসন কিন্তু এখানে পাওয়া যায় না পিআর পদ্ধতির মধ্যে এবং স্বতন্ত্রদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে সংগঠন প্রচার এবং ভোট ভাগাভাগির ফাঁদ এড়িয়ে ভোটারদের আস্থা অর্জন করা। অর্থাৎ বাস্তবতা হচ্ছে যে পিআর চালু হলে স্বতন্ত্রদের সংগঠিত হতে হবে, নইলে প্রতিনিধিত্বের বাইরে পড়ে যাওয়ার অর্থাৎ প্রতিনিধিত্ব করার যেই বিষয়টি সেখান থেকে তারা অনেকটাই ঝরে পড়ার একটি সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ বিগত সময়গুলোতে বর্তমান সময়ে বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা বিদ্যমান সেখানে ছোট যে দলগুলো রয়েছে বিশেষ করে তাদের কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে যায় এক প্রকার। কেননা তারা যদি ভোটের হিসেব করা হয় বাংলাদেশে বড় রাজনৈতিক দল যেখানে মোট ভোটের সেখানে তারা 10% পেয়েও আমরা দেখেছি কিছু কিছু দল তারা কিন্তু একটি আসনও পায় না বা প্রতিনিধিত্ব করতে পারে না। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় সেক্ষেত্রে ছোট যে দলগুলো রয়েছে যারা 1% ভোটও পাবেন তাদেরও কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করার একটি সুযোগ কিন্তু রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে তারাও কিন্তু এই যে পিআর পদ্ধতিতে তাদেরও সংসদে প্রতিনিধিত্ব করার যে বিষয়টি সেটিও কিন্তু অনেকটাই প্রতীয়মান হবে। এবং যেটি বলছিলাম যে পিআর পদ্ধতির মধ্যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হয় কিনা সেটি নিয়ে কিন্তু বড় ধরনের একটি প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক যে দেশের কথা আমরা বলছিলাম যে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু পিআর পদ্ধতি চালু রয়েছে এবং তাদের মধ্যে কয়েকটি দেশ যদি আমরা বলি যে নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, জার্মানি, ফিনল্যান্ড, নরওয়ের মতো দেশ তাদের মধ্যেও সে সকল দেশের মধ্যেও কিন্তু পিআর পদ্ধতির যে নির্বাচন সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে। এই যে এই পিআর পদ্ধতির নির্বাচন এখানে
আসলে সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে। সুবিধা হচ্ছে যে মানুষের গণতান্ত্রিক চর্চাটা অনেক বেশি প্রসারিত হবে এবং মূল্যায়নের জায়গাটা তৈরি হবে, এবং যেটি বলা হচ্ছে যে ভোটের প্রতিফলন অনেক বেশি বাস্তবিক হবে, ছোট দলগুলোর জন্য সুযোগ এবং যেই গণতান্ত্রিক প্রতিনিধিত্ব বৃদ্ধির যে বিষয়টি সেটি আসলে পিআর পদ্ধতির মধ্যে সম্ভব। এবং অসুবিধা হচ্ছে যে সরকার গঠনে জটিলতা তৈরি হবে, অস্থির যে জোট রাজনীতি, অর্থাৎ প্রত্যক্ষ সম্পর্ক কমে যাবে জনগণ এবং প্রার্থীদের মধ্যে। অর্থাৎ যেটি বলা হচ্ছে যে আমরা দেখছি যে বর্তমান সময়ে যে নির্বাচনী ব্যবস্থাটা বিদ্যমান সেখানে প্রার্থীদের সাথে জনগণের একটি সরাসরি সম্পর্ক বা ভালো একটি সম্পর্ক বিদ্যমান। যদি পিআর পদ্ধতি হয় সেখানে মানুষ অনেক বেশি দল প্রিয় হয়ে যাবে, দলের দিকে কিন্তু তারা ঝুঁকে পড়বে, যার ফলে প্রার্থীর সাথে জনগণের যে একটু দূরত্ব সেটি তৈরি হওয়ার একটি ঝুঁকি কিন্তু রয়ে গেছে। এই যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচনী সংস্কার নিয়ে যেটি ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দফায় দফায় বৈঠক হচ্ছে, সেটিও ফলপ্রসূ ভূমিকা রাখছে কিনা, বা পিআর পদ্ধতি যদি চালু না হয় বিএনপির সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে জামাতে ইসলামী, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি এবং কমিউনিস্ট পার্টি, যারা আসলে পিআর পদ্ধতির পক্ষে হুঁশিয়ারি ঘোষণা দিয়েছেন, এবং একই সাথে ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখান থেকে ঘোষণা এসেছে যে যদি এটি না মেনে নেওয়া হয় এবং এই পিআর পদ্ধতির পক্ষে কিন্তু তারা আগামীতেও মহাসমাবেশের যে ঘোষণা, জামাতে ইসলামী, গণ অধিকার পরিষদ তারা কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগ সহ ঢাকা শহরে মহাসমাবেশের যে ঘোষণা সেটি কিন্তু আসবে, এরকম একটি হুঁশিয়ারি ঘোষণাও কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।